দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে। ওয়ার্ল্ড কাপ ফিভার ইজ অন। আর দেখুন 4 বছর পর পর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি অধীর আগ্রহে, এবং আজ আমাদের টিম, আমাকে দেখেই বোঝা যাচ্ছে আর্জেন্টিনা, তারা ফাইনাল খেলছে এবং বিপক্ষে স্পেন। অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, থ্রু আউট একটা স্নায়ুর লড়াই থাকবে, তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই দ্বৈরথ দেখার জন্য আপামর ফুটবল প্রেমী মুখিয়ে, সেখানে কোনো বিভাজন নেই, কোনো আর্জেন্টিনা স্পেন বিভাজন নেই। যারা ফুটবল ভালোবাসে তারা প্রত্যেকেই আজ মধ্যরাত তার দিকে তাকিয়ে রয়েছে। অবশ্যই রাত জাগা এক রবি, এই রাত জাগা রবির দুপুরটা আসুন আমরা একটু সেলিব্রেট করি, ধীরে 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 উত্তাপটা বাড়াই। এবং খুব স্বাভাবিকভাবেই আজকে আমরা যার খেলা দেখার জন্য অপেক্ষা করে রয়েছি, মেসি ম্যাজিক দেখার জন্য অপেক্ষা করছি। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী ইরণ রয় বর্মন। ইরণ অপেক্ষা করছে মেসির খেলা দেখার জন্য। ওরা আজকে তো মেসির নামেই এলো। অবশ্যই মেসি মানেই ম্যানিয়া, মেসি মানেই ম্যাজিক। রবিতে মেসি কি তুঙ্গে, হৃদয়ে বলছে মেসি আবার বিশ্বকাপ জিতুক, তাহলে হয়তো একটা বৃত্ত সম্পূর্ণ হবে। কারণ জিতবে কার বিরুদ্ধে? সেটা স্পেন, যেখানে মেসির ফুটবলের জন্ম, মানে ফুটবলার মেসির জন্ম। বাট এটা তো হৃদয়, আবেগ এগুলো বলছে। ট্যাকটিক্স কি বলছে? কি হবে লড়াই, রুমেলা জানতে হবে তো। এই হচ্ছে ছক, যে ছকে খেলবে একদিকে আর্জেন্টিনা, অন্যদিকে স্পেন। আমরা একটু আর্জেন্টিনা দিয়ে শুরু করি। আর্জেন্টিনা প্রথমেই 4-4-2 এই কম্বিনেশনে তারা দাঁড়াচ্ছে। 4-4-2 কম্বিনেশনে দাঁড়াচ্ছে, এবং সেক্ষেত্রে আমি যদি কম্বিনেশন লিখে দিই 4-4-2 এই কম্বিনেশনে দাঁড়ায়, এইভাবে শুরুটা করে। বাট পরবর্তী সময় বেসিক্যালি মেসি নির্ভরতাই তো সব, তবে শুধু মেসি নির্ভরতা নয়। এই বছর আলভারেজ আছে, ম্যাক আলিস্টার আছে, যে মাঝমাঠটা দখল নেওয়ার চেষ্টা করছে। মেসি যখন অ্যাটাকিং জোনে যাচ্ছে তখন এই ম্যাক আলিস্টার সে মিডফিল্ডটা গিয়ে সামলাচ্ছে, এই জোনটা যে সামলাচ্ছে। আলভারেজ আছে এবং এনজো ফার্নান্ডেজ, এই ছেলেটি আগের ম্যাচে দুরন্ত গোল করেছিল। এই ছেলেটি যে কোনো পজিশন চেঞ্জ করতে পারে। আর্জেন্টিনার এই টিমের সবচেয়ে প্লাস পয়েন্ট, সবাই মেসির কথা বলছি আমরা, তবে মেসি ছাড়াও কিন্তু এই যে গোটা টিমটা, বিশেষ করে এই জোনটা, ডিফেন্সের 4 জন ছাড়া এই জোনটা, তারা প্রত্যেকে মেসিকে সাপোর্ট করছে। এবং সিমিওনে সে ওভারল্যাপে যাওয়ার চেষ্টা করছে, এনজো ক্রস করে ডান দিক বাদিক করছে। আলভারেজকে নিয়ে কতটা এক্সপেকটেশন? আলভারেজ হচ্ছে যদি শুরু করে, কারণ যেটা দেখা যাচ্ছে যে মার্টিনেজ সে চেঞ্জে আসছে। আলভারেজ শুরু করলে যেটা হবে, মেসিকে সাপোর্ট দেওয়া ওর কাজ। দুটো জিনিস, মেসি চক্রব্যূহ ভাঙতে জানে। মেসিকে ডেফিনেটলি স্পেন প্র্যাকটিস করবে, কারণ স্পেন খেলার জন্ম হয়েছে মেসি স্পেনে। সে জানে, এই ফুয়েন্তে জানে যে মেসি কি করে আটকাতে হবে। সেই কারণে আমার ধারণা, এই যে বায়না রয়েছে, দানি ওলমো রয়েছে, ইয়ামাল হয়তো আসবে না, রডরি এই ছেলেটা বা রুইস, এই দুজনের দায়িত্ব, এই জোনটা এদের দায়িত্ব থাকবে মেসিকে আটকাও। মেসি যদি প্রথমবার ট্যাকেল করে বেরিয়েও যায়, সেকেন্ড ট্যাকেল করে সেকেন্ড জন এসে ট্যাকেল করো। এবং ট্যাকটিস একটাই, আর্জেন্টিনাকে রুখতে গেলে বল পজিশন নিজের হাতে, নিজেদের পায়ে বেশি রাখতে হবে, সেটা স্পেনকে করতে হবে। এবং স্পেনের খেলার ধরন হচ্ছে টিকি টাকা, এবং তারা যে ফুটবল দর্শনে খেলছে, দিনের শেষে রুমেলা জিতবে কোনো একটা দর্শন। কারণ টিকি টাকার এটা আপগ্রেড ভার্সন, তারা খেলা অনুযায়ী, ম্যাচ অনুযায়ী নিজেদের চেঞ্জ করছে। এবং তারা যেটা করছে, আমি যদি স্পেনের পার্টে তুমি জানতে চাও, আমি একটু দর্শকদের জানিয়ে দিই খুব সহজ করে। যখন খেলা দেখতে বসবেন, স্পেনের সবাই তো ইয়ামালের কথা বলছে, আমরা আসবো, কিন্তু বিশেষ করে এই পেদ্রো পেরো আর এই কুকুরেয়া, এই দুজনকে দেখুন। বারবার বলছি, এই দুজনের উপর নজর রাখুন, কারণ এই দুজন আসল গেম মেকার। এই দুজনের কোনো পজিশন দাঁড়িয়ে থাকে ডিফেন্সের মানে হচ্ছে লেফট উইং, লেফট ব্যাক অ্যান্ড রাইট ব্যাক, বাট এরা নিয়ে পুরো খেলাটা কন্ট্রোল করে। এরা যে দক্ষতায় ওঠে সেই দক্ষতায় নামে, এরা উঠতে নামতে, আমি একটু পরিষ্কার করে দেখি, এই কুকুরেয়া এবং পেদ্রো পেরো, এরা দুজনে ক্রমশ ওপরে যায়, ক্রমশ নামতে পারে। অর্থাৎ এই দুটো উইং ওরা ব্যবহার করে। এবং স্পেন যখন অ্যাটাক করে, এই পুরো জোনটা একসঙ্গে অ্যাটাকে চলে যায়। অর্থাৎ স্পেনের অ্যাটাকে অ্যাট এ টাইম 5 জন স্ট্রাইকার হয়ে যায়, 5 জন স্ট্রাইকার, যার ফলে অপোনেন্ট প্রেসার হয়। এবং কোনো বল যদি স্পেনের টিকি টাকার কথা, সেটাকে ট্যাকল করতে গেলে কোচ স্কালোনির মাথাটাই আসো।
তিনি কিছু বুঝতে দেন না শুরু থেকে। কোন জায়গায় আর্জেন্টিনার পরিবর্তনগুলো দরকার এই ম্যাচে? রুমেলা, এই টুর্নামেন্টে আর্জেন্টিনা 70 থেকে 80 মিনিটের পর জেগে উঠছে, গোল খাচ্ছে, ফিরে আসছে। এবং এটা কিন্তু খুব বিরাট পয়েন্ট যে আমি গোল খেয়ে আবার ফিরে আসতে পারছি, অর্থাৎ আমি লড়াইটা জানি যে কি করে ফিরতে হবে, যেটা প্লাস পয়েন্ট। এই লিওনেল মেসি নয়, লিওনেল স্কালোনি, এই লিওনেল তার নামের মিল আছে, এর কোচিং শুরুটা স্পেনে, মস্তিষ্কটা তার স্পেন ফুটবলের ধারণা আছে, যার ফলে আমার ধারণা মেসি নির্ভরতা যেরকম আছে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মেসি যতটাই আপফ্রন্টে থাকুক, একটা সময় দেখবো আমরা মেসি মাঝমাঠটা নিয়ন্ত্রণ করছে, এই পুরো জোনটা মেসি, মেসি ডান দিক বাদিক যে কোনো দিকে বল পাঠাবে। এবং মেসি যেটা পারে সেটা হচ্ছে যে 10টা শট মারলে, 10টা ক্রস করলে 10টাই 100% শিওর নিখুঁত পাস একমাত্র দিতে পারে মেসি, তার যার 100% সাকসেস রেট, তার ক্ষেত্রে গোল আশা করা যায়। এবং যেটা খুব ট্যাকটিক্যালি করতে হবে, স্পেন বল ছাড়বে না, স্পেন প্রতি মুহূর্তে বল পায়ে রাখার চেষ্টা করবে, কারণ স্পেনের ফুটবলটাই হচ্ছে বিপক্ষকে বিরক্ত করে দাও। আমরা এত পাস খেলবো, স্কোয়ার পাস খেলবো, ব্যাক পাস খেলবো, আমরা খেলতে খেলতে যাবো আচমকা একটা টিকি টাকা খেলে তার ডিফেন্স চেরা পাস দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করবো, যাতে যে কেউ একজনই প্রথম জোনের 5 জনে যে কেউ এসে ফিনিশ করে গোল করতে পারে। তো এই জায়গায় বল কেড়ে নিতে হবে এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে পৌঁছে যেতে হবে। এই যদি একটা বল এখান থেকে যদি যখন অ্যাটাক করছে স্পেন, সেই সময় যদি একটা মিস পাস হয়, সেটাকে নিয়ে যদি একটা লং পাস ফেলা যায়, যেটা যদি দুটো উইং দিকে চলে যাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আলভারেজ, মেসি, ম্যাক আলিস্টার, এনজো এরা যে কেউ ফিনিশ করতে পারে। যার ফলে ট্যাকটিক্যাল লড়াই, কোচের ট্যাকটিক্যাল লড়াই, প্রথম 20 মিনিট যদি কেউ গোল না পায়, খেলা অন্যদিকে যাবে। প্রথম 20 মিনিট যে নাট ধরে রাখতে পারবে সে অ্যাডভান্টেজ পাবে। অবশ্যই এই ম্যাচে মেসির দিক নজর থাকবে, ইয়ামাল যার কথা বলছি আমরা, এই দুজনের দ্বৈরথটা তো দেখো আমরা দেখবো। এবং আমরা যে ছবি যে জানি, আমরা এর আগেও কথা বলেছি বহুবার, যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি বাথটাবে ইয়ামাল স্নান করাচ্ছেন মেসি, পাশেই বসে রয়েছেন মেসি, তাদের দুজনের দ্বৈরথ। এবং দুজন কোথাকার প্রোডাক্ট? লা মাসিয়ার প্রোডাক্ট। এবং আমি যদি বলি যে তারুণ্য আর অভিজ্ঞতার একটা দ্বৈরথ আজকে আমরা দেখবো, বোধহয় খুব ভুল হবে না। একদমই। এবং কোথাও গিয়ে না একজনের শেষ আরেকজনের শুরু। মেসি বিশ্বকাপ জিতলেও সেটা তার আজকে বিদায় মঞ্চ, এর চেয়ে ভালো মঞ্চ হতে পারে না। আর দ্বিতীয়, এই ইয়ামাল যে ভবিষ্যতে মেসির জায়গা নেবে বলে বিশেষজ্ঞরা মনে করছে। একটা অদ্ভুত 2-3টে মিল বলি, দুজনে তো লা মাসিয়ার প্রোডাক্ট ডেফিনেটলি। দুজনেই জার্সি নাম্বার, যখন মেসি প্রথম বিশ্বকাপ খেলে তার জার্সি নাম্বার ছিল 19, ইয়ামাল এবারও 19 পরে খেলছে। বার্সেলোনায় মেসি পড়তো 10, ইয়ামালও পড়ছে 10। দুজনের অদ্ভুত মিল, দুজনের প্রতি প্রচন্ড স্নেহশীল, দুজনের খেলার স্টাইলটাও এক। মেসি এই উইং থেকে ঢোকার চেষ্টা করে, আমি আরেকটু পরিষ্কার করে দিই যদি বোঝাই, মেসি এই উইংটা ব্যবহার করার চেষ্টা করে, এই অনুযায়ী যাওয়ার চেষ্টা করে, কখন এইভাবে যায়, কখন এই অঞ্চল দিয়ে যায়। আর ইয়ামালের খেলাটাও তাই, ইয়ামাল এইভাবে আছে। ইয়ামালের কাজ হচ্ছে বক্স অনুযায়ী এই জোনটায় এসে ক্রস করা, অর্থাৎ এখান থেকে বল এই বক্সে দিয়ে দেওয়া বা পাস খেলা। সেমিফাইনাল ম্যাচে যে পেনাল্টিটা, ইয়ামাল এই ম্যাচ এই বিশ্বকাপে একটা মাত্র গোল করেছে, যেখানে মেসি 8টা গোল করেছে, 4টে অ্যাসিস্ট, সেখানে ইয়ামাল মাত্র একটা গোল করেছে। তুমি যদি তুলনা করতে চাও বলবে কোথায় তুলনা, একজন এই জায়গায় আরেকজন নিচে। বাট ইয়ামাল একটা ফিটনেস ইস্যু ছিল, সেটা নিয়ে খেলতে এসছে, ক্রমশ রিকভারি করছে। ফাইনালের আগে একটা ওর মাসেল পুল ছিল, সেটা ক্রেপ ব্যান্ডেজ করে বেঁধে একটা ম্যাচও মানে একদিন প্র্যাকটিস কম করেছে, কিন্তু ফিরতো। একটা দুশ্চিন্তা, পেদ্রো পেরোর একটু হালকা চোট আছে বলে শুনছি। তবে যেটা হবে, ইয়ামাল সেমিফাইনালে পেনাল্টিটা পাইয়ে দিয়েছিল, যে পেনাল্টি ইয়ামাল পাইয়ে দিয়েছিল সেটা কিন্তু তার বুদ্ধিমত্তার পরিচয়। সে বক্সে গিয়ে নিজেকে থ্রো করেছিল এবং ইংল্যান্ডের ডিফেন্ডার তাকে কিছু করার ছিল না, ফাউল করেছিল। তো এই যে জায়গাটা, এই ইয়ামালের কাজ হচ্ছে গোল পাইয়ে দেওয়া, অ্যাসিস্ট করতে না পারলেও ডেফিনেটলি ইয়ামাল খেলা তৈরি করবে। তবে আমরা যখন কোচ নিয়ে কথা বলছি, আমি স্কালোনির কথা যখন এলাম, ফুয়েন্টের কথায় আসি, যে একটা স্টেজে সম্ভবত আমি খুব ভুল না করলে ওয়েভ হয়, গুরু শিষ্যের সম্পর্ক ছিল, মানে কোচ করেছিল স্কালোনিকে এই লা ফুয়েন্তে। কোথাও গিয়ে কি তারাও তাদের মাইন্ড গেমটা জানে যে স্কালোনি কি করতে পারে, বা স্কালোনিও জানেন লা ফুয়েন্তে কি করতে পারে? এটাও কি রিফ্লেক্ট হবে আজকে? রুমেলা, এটা হচ্ছে ট্যাকটিক্সের লড়াই, স্নায়ুযুদ্ধের লড়াই। যে যা ইচ্ছা বলতে পারেন। কলকাতা ময়দান ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে যেরকম প্রেশার থাকে, বিশ্বকাপে তার প্রেশার কয়েকশো গুণ বেশি থাকে। গোটা বিশ্ব 4 বছর অপেক্ষা করছে চ্যাম্পিয়ন দেখার জন্য। একটা দেশ, একটা প্রজন্ম, তারা অপেক্ষা করছে তাদের নায়ককে বেছে নেওয়ার জন্য। তাই প্লেয়াররাও জানে কি করতে হবে এবং কি মিস করলে আক্ষেপ থাকবে। একটা বিশ্বকাপ মিস মানে 4টে বছরের অপেক্ষা, অনেকের তো প্রজন্মই শেষ।
যেটা আমরা ইংল্যান্ডের ক্ষেত্রে দেখেছি। হ্যারিকেনরা তো আর পরবর্তীতে তো খেলতে আসবেন না, তাই কোচের লড়াই, ট্যাকটিক্যাল লড়াই। আর তুমি যেটা বলছিলে, অবশ্যই এই স্কালোনির কোচিংটা শুরু, তার যে কোচিংয়ের পার্ট সেটা স্পেনে, এবং যেখানে এই দেলা ফুয়েন্তে যে কোচ, সে তাকে সাহায্য করেছিল বা তার তত্ত্বাবধানে সে রেডি হয়েছিল। রুমেলা, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা কেউ বলছেন না, সেটা হচ্ছে লড়াই হচ্ছে দুই বিশ্ব চ্যাম্পিয়নের। দুই বিশ্ব চ্যাম্পিয়ন মানে একজন ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন, আরেকজন বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যে কোপা আমেরিকাও জিতেছে। অর্থাৎ সেরা দুটো দেশ তারা মুখোমুখি হচ্ছে। একটু যারা পরিসংখ্যান ভালোবাসেন তাদেরকে একটু বলে দিই, এখন পর্যন্ত এই দুটি দেশ 14 বার টোটাল মুখোমুখি হয়েছে, 14 টাইম। এর মধ্যে রেজাল্ট জানো? রেজাল্ট হচ্ছে 6-6, অর্থাৎ স্পেন 6, আর্জেন্টিনা 6, আর দুবার ড্র, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই। আর বিশ্বকাপের ইতিহাসে এই দুটো দেশ মাত্র একবার মুখোমুখি হয়েছে, 1966, অর্থাৎ 60 বছর আগে। সেবার জিতেছিল আর্জেন্টিনা। তো সেই যে লড়াইটা 60 বছর পর, আবারও বলছি, এই ট্যাকটিক্যাল লড়াইয়ে আমরা এখানে আলোচনা করতে পারি, বলে অনেক কিছু বলতে পারি, তবে দিনের শেষে জিতবে ফুটবল। এবং আবারও বলছি, হৃদয়ে বলছে মারাদোনার সেই ইচ্ছে পূরণ হোক, মেসির ক্যাবিনেটে দুটো বিশ্বকাপ উঠুক, আর মস্তিষ্ক বলছে অত সহজ হবে না, কারণ টিকি টাকার লড়াই। এটা যদি হয়, নাথিং লাইক ইট। অবশ্যই হিরণ, পরবর্তীতে আবারও কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও কথা বলবো, আমার আরেক সহকর্মীর কাছেও যাব, কিন্তু তার আগে বলে দিই, আমি একবার দেখাতে বলবো সেই ছবিটা, যেই ছবিটা ভীষণ চর্চিত, এই যে মেসি আর ইয়ামালের ছবিটা, ইয়ামাল বাথটবে বসে রয়েছে, সেখানে মেসি কিন্তু মুখ খুলেছেন এই ছবিটার ঘিরে। এই যে এই ভাইরাল ছবি, আমি একবার বলবো পিসিআরকে দেখাতে, মুখ খুলেছেন লিওনেল মেসি। বিশ্বকাপের শেষ লগ্নে 18 বছর আগে স্মৃতির পথ দিয়ে হাঁটলেন আর্জেন্টাইন তারকা। মেসি জানিয়েছেন 2007-এ বার্সেলোনা স্টেডিয়ামের কাছেই একটি উদ্বাস্তু কলোনিতে সতীর্থদের সঙ্গে তিনি যান এবং সেখানেই এক শিশুর সঙ্গে সময় কাটান, তাকে কোলে নেন, স্নানও করান। সেই একরত্তি 26-এর বিশ্বকাপ তারকা ইয়ামাল। 19 বছরের স্প্যানিশ তারকার খেলার প্রশংসা এলেন। তবে হ্যাঁ, বিশ্বকাপ কোনোভাবেই ইয়ামালকে দিতে রাজি নন মেসি। অবশ্যই মেসি ইয়ামাল দ্বৈরথ আমরা দেখব, কারণ নানা রকম স্পেকুলেশন, যে কথাগুলো আমরা কিছুক্ষণ আগে বলছিলাম। দেখুন, আলটিমেটলি স্নায়ুর লড়াই, কে জিতবে না জিতবে। আর হ্যাঁ, আমরাও ফুটছি, আমরাও এই ফুটবল ফিভারে ফুটছি। এবং আমার আরেক সহকর্মী প্রান্তিক রয়েছেন সঙ্গে, আমরা দেখছি মনিটরে এই সম্ভাব্য একাদশটা নিয়ে বসে রয়েছে। আচ্ছা প্রান্তিক, সবটাই বুঝলাম, আজকে আমরা রাত জাগবো সকলে, এরা আলাদাই রবিবার, কিন্তু ধরো এই যে আমরা এত কিছু বলছি, এত স্পেকুলেশন, এত বিশ্লেষণ আমরা সব করছি, একটা সমস্যার কথাও শোনা যাচ্ছিল যে ভয়াবহ দাবানল, সেখানে নাকি একটা দূষণের মধ্যে এই প্লেয়ারদের খেলতেও কিছু সমস্যা হতে পারে। দেখো, ফুটবলের দাবানল তো জ্বলছে, এই ফুটবলের দাবানলে হঠাৎ একটা কানাডার দাবানল আমেরিকার আকাশ একটু দূষিত করে দিয়েছে। শুক্রবার লাস্ট যেই রিপোর্ট বা ওখানকার আবহাওয়া দপ্তরে যে সমস্ত রিপোর্ট পাওয়া গেছে, তাতে আজকে মডারেট থাকার কথা, অর্থাৎ যেই হাওয়া আছে ওখানকার, সেটা মডারেট থাকার কথা। প্লেয়াররা যারা ফাইনালের আগে প্র্যাকটিস করেছেন তারাও কিন্তু বলেছেন যে থাকবে, যে তারা ফিল করেছেন পোড়া গন্ধ, তারা ফিল করেছেন, বাতাসের ভারী ভাব তারা ফিল করেছেন। ফিফার কাছে ছোট্ট একটা চ্যালেঞ্জ অবশ্যই, কারণ এই বিশ্বকাপটা অনেক দিক থেকে ফিফার কাছে চ্যালেঞ্জ ছিল, তো সেই রকম একটা চ্যালেঞ্জ শেষ বেলাতেও আছে। তবে আশা করা যাচ্ছে এমন কোনো বিষয় হবে না, কারণ ফিফা জানিয়ে দিয়েছে ম্যাচ পেছোচ্ছেও না, ম্যাচের সময়ও পেছোচ্ছে না, ম্যাচের দিনও পেছোচ্ছে না, কিছুই হচ্ছে না। একটা ছোট চ্যালেঞ্জ নিশ্চয়ই হয়তো থাকবে, কিন্তু সেটা খুব বড় করে, খুব যে বিশ্বকাপের ফাইনালকে বিরাটভাবে হ্যাম্পার করে দেবে এমনটা এখনো পর্যন্ত কোনো সংকেত অন্তত পাওয়া যায়নি, সে দেশ থেকে অন্তত এমন কোনো সংকেত আসেনি। বাহ, খুবই ভালো। আচ্ছা প্রান্তিক, এই যে তুমি যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা খেলবেন, যাদের দিকে আমরা আজকে তাকিয়ে থাকবো, দেখো আমি শুরুতেই ইয়ামালের কথা বললাম, আমি মেসির কথা বললাম, কিন্তু বাকি আর কারোর দিকে আমাদের অতিরিক্ত নজর থাকবে বা আমাদের নজর কেড়ে নেবে? আমি সেটাই দেখছিলাম, মানে আমরা মেসি ইয়ামাল নিয়ে কথা বলছিলাম, ইরন এক্ষুনি স্ট্র্যাটেজিটা বোঝাচ্ছিল দুই কোচ কিভাবে সাজাতে পারেন, কি করতে পারেন। আমি কোথাও দেখছিলাম, কারণ বিশ্বকাপের ইতিহাস বা বিশ্বকাপের ফাইনালের ইতিহাস বারবার যেটা বলে যে কখনো হয়তো যাদের মধ্যে, বা ফুটবলের ইতিহাসও বলে, হয়তো যাদেরকে ধরা হচ্ছে, যাদেরকে বাজি ধরা হচ্ছে, তাদের মধ্যে থেকে কেউ নন, বাজিটা অন্য কেউ মাত করে দিয়ে চলে যান। তা আমি এখান থেকেই সেটা দেখছিলাম যে অন্য কেউ বাজিমাত কি আদৌ করার জায়গায় আছেন। সেখানে কোথাও আমার এই মেসি বা ইয়ামাল, এই দুজনে বাদে আরও যেই প্লেয়ারগুলো থাকছেন তাদের মধ্যে কয়েকজনকে আমার মনে হচ্ছে, যেমন এই বায়েনা, ওলমো,
এদিকে আলভারেজ এবং বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে আমার যাকে মনে হচ্ছে ম্যাকঅ্যালিস্টার, কারণ মেসি যখন সাইডে আসছেন তখন ম্যাকঅ্যালিস্টার যে মাঝখানটায় ঢুকছেন এবং ম্যাকঅ্যালিস্টারের আমি বলবো একটু কপাল মন্দ এবারের বিশ্বকাপে, একাধিক বল পোস্টে লেগেছে। তো আর্জেন্টিনার দিক থেকে আমার কোথাও মনে হচ্ছে যে বাজি মাতের একটা সম্ভাবনা হয়তো ম্যাকঅ্যালিস্টারের দিকেও থাকতে পারে। আর আরেকজনের পারফরমেন্স এবার হয়তো অতটা ভালো হয়নি, ফাইনালে কিন্তু চান্স আছে, তার নাম ড্যানি ওলমো। স্পেনের দিক থেকে যদি মানে বাজি মাত কেউ করতে পারেন, তো আমার যেটা মনে হয় স্পেনের দিক থেকে বাজি মাতের সম্ভাবনা হয়তো মানে ইয়ামাল ছাড়া ওলমো, ড্যানি ওলমো, এবং আর্জেন্টিনার দিক থেকে যদি দেখি তাহলে সেটা হয়তো ম্যাকঅ্যালিস্টার। আচ্ছা দেখো, আমরা অনেকেই যারা এই ফুটবল প্রেমীরা রয়েছে, বা বিশেষত আমি তো ভীষণভাবে কি বলবো সুপারস্টিশিয়াস কিছু কিছু জায়গায় আর কি, যেরকম অনেক অনেক ফুটবল প্রেমীরই থাকে যে যে জায়গায় বসে খেলা দেখছে সেটা ছাড়ে না, জার্সি পরে খেলা দেখতেই হবে। দেখো এক্ষেত্রে ওই লাকি আনলাকির বিষয়টা চলে আসে কিছু কিছু জায়গায়, যেমন রেফারির ক্ষেত্রে ভিনচিচ তার যে আর কি ইমেজটা, সেটা আর্জেন্টাইনের কাছে প্লেয়ারদের কাছে খুব একটা সুখকর নয়। তাহলে কি আমরা বলতে পারি যে খুব একটা ফাইনাল ম্যাচ একটা আনলাকি রেফারি পাচ্ছে আর কি? দেখো, যদি একদম ফ্যানেদের মতো করে কথাটা বলি, বা ফ্যানেরা যেরকম বলেন সেইভাবে যদি কথাটা বলি, তাহলে বলতে হয় যে গোটা বিশ্বকাপে যদি রেফারি আর্জেন্টিনাকে টেনে থাকে তাহলে হয়তো ফাইনালে আর্জেন্টিনার কপাল মন্দ রেফারি, কারণ লাকি নন, যদি আমি একদম ফ্যান হিসেবে দেখি। তবে একদম যদি ফুটবলের কথায় বলি তাহলে হয়তো লাকি আনলাকি, দেখো এটাও হতে পারে ওই ফ্যানেদের দিক থেকে বা সুপারস্টিশনের দিক থেকে হতে পারে। বর্তমান ফুটবলে হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এবারের মানে ফুটবলে ভার আসার পরও রেফারিং নিয়ে এত বিতর্ক, এটাকে কিন্তু কোথাও ফিফাকে পরের বার অনেক কিছু ভাবতে হবে যে মানে ফুটবলকে ওই রকম ভিডিও রেফারি দিয়ে কতটা কন্ট্রোল করা সম্ভব, ওই রকম একটা স্পিডের গেমকে বারবার ব্রেক করে, বা এবং এমন অনেক কিছু বিষয় থাকে যেই বিষয়গুলো হয়তো ফুটবলের খুব নর্মাল, মানে যেই ফাউলগুলো নর্মাল, জার্সি টানার ক্ষেত্রে বিষয়টা নর্মাল, মানে কোথাও আমার যেটা মনে হয়েছিল জার্সি টানার ফাউলটাই মেসি মানে আর্জেন্টিনা ম্যাচেই সেটা মনে হয়েছিল যে কোথাও যদি জার্সি টানাটা সারাক্ষণ হতেই থাকে, তো জার্সি টানা যদি ফাউল হয় এবং সেটার জন্য যদি একটা গোল বাতিল করতে হয় মিশর ম্যাচের, তো সেখানে আমার কোথাও মনে হয়েছিল যে তাহলে তো গোটা ম্যাচে অন্তত ৮০-৯০ বার জার্সি টানা হয়। তা সেই ৮০-৯০ বারই কি বারবার ভার এসে ইন্টারাপ্ট করে খেলার এটা বদলে দেন? সেটা তো হয় না। এই কোথাও আমার মনে হয় ভার নিয়ে হয়তো ফিফাকে একটু ভাবতে হবে। লাকি আনলাকি, আবার তোমাকে বললাম ওই ফ্যানেদের মতো করে কথা, গোটা বিশ্বকাপ যদি আর্জেন্টিনাকে টেনে থাকে তাহলে ফাইনালে হয়তো ওকে, আমাদের নজর থাক, আমাদের সেদিকেই নজর থাক। একটা দারুণ ব্যাপার আছে এই আজকের ম্যাচে, দুটো টিম আর্জেন্টিনা এবং স্পেন, তারা যে ভাষায় কথা বলবেন, যদি কোনো শ্বেতাঙ্গ রেফারি থাকেন, যদি কোনো অন্য দেশের কোনো রেফারি থাকেন, আরো ভালো বলতে পারবেন, আমার সহকর্মী প্রদীপ রয়েছেন সঙ্গে, তিনি সেটা বুঝতে পারবেন না, তাই তো? এটা দারুণ হবে না ব্যাপারটা? মানে দারুণ হবে, মানে ফুটবলে ফেয়ার প্লে প্রাইজ বলে কিছু হয় জানি না, বলছে মুখ ঢেকে কথা বলতে বারণ করছে এবছর, কারণ যাতে লিপ রিডিং করতে পারে। কিন্তু এবার আর্জেন্টিনা হচ্ছে স্প্যানিশ ভাষায় কথা বলে, স্পেনও স্প্যানিশ ভাষায় কথা বলে, তাই জন্য মেসির বার্সেলোনায় গিয়ে কোনো ভাষান্তর করতে হয় না। মেসি যে ভাষায় মাতৃভাষাতেই কথা বলেছিল। এবার দুটো স্প্যানিশ ভাষাভাষী দেশ নিজেদের মধ্যে লড়বে। এবার ভারত পাকিস্তান ম্যাচের আমরা দেখেছি যখন ক্রিকেট মাঠে দু দেশের প্লেয়াররা নিজেদের মধ্যে বাক্য বিনিময় করে, তখন অভিযোগ যখন যেত শ্বেতাঙ্গ রেফারি বা ম্যাচ রেফারি বুঝতে পারতেন না ভাষাটা, কেউই বুঝতে পারতেন না, কারণ হিন্দি আর উর্দু মেশানো হিন্দিতে দুটো দেশ কথা বলতো। এবার স্প্যানিশ, এবার হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে ওয়ার্ল্ড কাপে, এবার স্প্যানিশ ভাষায় যখন দুটো দেশের প্লেয়াররা নিজেদের মধ্যে বাক্য বিনিময় করবে, তখন যদি এই ভাষার কোনো রেফারি না থাকেন তাহলে কেউ বুঝতে পারবেন না, দর্শকরা বুঝতে পারবেন, কারণ তারা স্প্যানিশ গ্যালারির সব দিকেই স্প্যানিশ দর্শকই থাকবেন। তাই আর্জেন্টিনার দর্শক আর স্পেনের দর্শক সবাই বুঝতে পারবেন কি হচ্ছে, কিন্তু রেফারি বুঝতে পারবেন না। আচ্ছা, এই যে আমরা বারবার এই স্পেন আর আর্জেন্টিনার খেলাটাকে নিয়ে আমরা বলছি তারুণ্য, অভিজ্ঞতা, তো অভিজ্ঞতা তো সত্যি অনেকটা এগিয়ে রাখবে আর্জেন্টিনাকে, কিন্তু হ্যাঁ যেভাবে স্পেন খেলেছে থ্রু আউট, এই টিকি টাকার কথা আমরা বারবার তুলে আনছি, কি মনে হয় যে এই আজকের ম্যাচে ফেভারিট জায়গায় কে থাকবে? ফেভারিট জায়গা বলে কিছু হয় না, কারণ মেসির উপস্থিতি অবশ্যই ৩৯ বছর বয়সের লোকটা যেভাবে দৌড়চ্ছেন
ফুটবলের খুঁটিনাটি না জেনেও বলতে পারি আর্জেন্টিনা কি মেসি নির্ভর? অবশ্যই মেসি থাকলে সে যে কোনো দেশ মেসি নির্ভর হবে, যে দেশে মেসি থাকবে সে দেশ অবশ্যই মেসি নির্ভর হবে। সুতরাং এটা নিয়ে প্রশ্ন করার কোনো জায়গাই নেই। একটাই ইতিহাস যেটা এখন অবধি কেউ বলেনি, সেটা হচ্ছে মেসির কাছে মেসির দেশের ইতিহাস আরেক কিংবদন্তির ইতিহাস মেসির পক্ষে খারাপ হতে পারে। তার কারণ হচ্ছে মারাদোনা 86-এর ওয়ার্ল্ড কাপ জেতার পর 90-র ওয়ার্ল্ড কাপের ফাইনাল পার করতে পারেননি। মেসির ক্ষেত্রে সেটা হবে কিনা, পরপর দুবার একই ইতিহাসের সামনে, কারণ এবার মেসি মারাদোনার সেই ইতিহাস সেই সাপমোচন করতে পারে কিনা সেটা এবার দেখতে হবে। এই আলোচনাটা এখনো হয়নি, আমি দেখলাম না, আমরা এই আলোচনা চাইছি ওরা করতে। আমরা ওই ফিঙ্গার্স ক্রসড, আমরা পজিটিভ ওয়েতেই নিয়ে যাই। অবশ্যই আমাদের প্রত্যেকের কাছে, ফুটবল প্রেমীদের কাছে আজকের এই রাতটা একটা অসম্ভব আবেগের রাত, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সহকর্মী অতনু সাপুই আরো একটা বিষয়ে জোর দিয়েছে যা আপনাদের জানা দরকার, দেখুন। La Malvina so Argentina, মানে মালভিনা আর্জেন্টিনারি। এই একটা স্লোগান বা এই একটা ব্যানার রীতিমতো ঝড় তুলেছে বিশ্বকাপে। আর্জেন্টিনা কি নিয়ে কথা বলছিল? আর্জেন্টিনা আসলে এমন একটা দেশ, যদি আমরা ইতিহাস দেখতে চাই তাহলে দেখতে হবে যে ইতিহাস অদ্ভুত কিছু কথা বলে। কি বলে না, বলে যে আর্জেন্টিনা মালভিনার জন্য লড়াই করেছে। লা মালভিনা সো আর্জেন্টিনা, মানে মালভিনা আর্জেন্টিনারি। আচ্ছা, মালভিনাটা কি? মালভিনা হচ্ছে ফকল্যান্ড। যে ফকল্যান্ড আর্জেন্টিনা বারবার মনে করে যে তাদের। আসলে ফকল্যান্ড কোথায়? এই আপনার আর্জেন্টিনা, আর এখানে এই যে ছোট জায়গাটা দেখছেন আর্জেন্টিনা একদম নিচের দিকে, এই হলো ফকল্যান্ড আইল্যান্ডস বা ইসলাস মালভিনা। আচ্ছা, এই যুদ্ধ কেন করেছে তার পিছনেও একটা ব্যাখ্যা রয়েছে। জুন্তা সরকার সেই সময় স্বৈরাচারী সরকার বলা হতো আর্জেন্টিনার 1982 সালে। তো তাদের সময় তাদের রেজিমে এমন অবস্থা হয়েছিল, চাকরি নেই, পয়সা নেই। তো সেই সব থেকে নজর ঘোরানোর জন্য নাকি তারা যুদ্ধ করেছিল। আর্জেন্টিনার মানুষ নাকি যুদ্ধ চায়নি, কিন্তু পরে সময় বলে দিয়েছে আর্জেন্টিনার মানুষ যুদ্ধ না চাক, ফকল্যান্ড চেয়েছিল। বলা হয় 3টে এম ভালোবাসে আর্জেন্টিনা: মালভিনা, ম্যারাডোনা আর মেসি। এই তিনজনই তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা। কিন্তু ফিফা মনে করছে যে ম্যারাডোনা, মেসি তো ঠিক আছে, কিন্তু এই ফকল্যান্ড আইল্যান্ড প্রসঙ্গ কেন আসবে? জানি এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে 74 দিন ধরে, যে যুদ্ধে একদল হেরেছে একদল জিতেছে। এখন আর্জেন্টিনা কি মনে করছে যে তারা যতবার ইংল্যান্ডের বিরুদ্ধে ফুটবল মাঠে জিতবে তারা ফকল্যান্ডের বদলা নেবে? তাহলে তো একটা মানে ফুটবলের বাইরে গিয়ে, ক্রীড়া জগতের বাইরে গিয়ে একটা অন্যরকম সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে। ফুটবল কিন্তু শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ফুটবলের রাজনীতি থাকবে, ফুটবলে কূটনীতি থাকবে, যেগুলোকে কোনো মতে আলাদা করতে পারবেন না আপনি। আটলান্টায় যে খেলা হয়েছিল, সেই আটলান্টা থেকে আমি যদি হিসেব করে দেখি তো অন্তত 19 থেকে 20 ঘন্টা বিমান যাত্রা করে আপনাকে এসে পৌঁছতে হবে ভারতে, কলকাতায়। এই কলকাতায় যে আপনি আসবেন, কেন আসবেন? তার কারণ সেদিন যেমন ম্যাচ জেতার পরে সবাই ফকল্যান্ডের কথা বলছিল, আর্জেন্টিনার সমর্থকরা বলছিলেন যে আমরা জিতেছি, আমরা জিতেছি। রাজনীতি সরাসরি ফুটবল মাঠে চলে এসেছিল, বিশ্ব ফুটবলের দরবারে চলে এসেছিল। পৃথিবীর অনেক মানুষ যারা ফুটবল ভালোবাসেন, যারা ফকল্যান্ডে কি হয়েছিল জানেন না, ফকল্যান্ডের যুদ্ধের কথা তারা গুগলে সার্চ করতে শুরু করেছিলেন যে ফকল্যান্ডের কথা কেন বলা হচ্ছে। ঠিক সেরকমভাবে যখন 2024 সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি, মানে ডুরান্ড কাপের ফাইনাল ডার্বি, মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ বাতিল হয়ে গেল। কেন না? যথাযথ পুলিশি নিরাপত্তা দেওয়া যাবে না বলে। মনে রাখবেন, তার ঠিক আগে আর্জি করে ওই নির্যাতিতার বিচার চেয়ে রাস্তায় নেমেছেন মানুষ। মোহনবাগান অধিনায়ক রাস্তায় নেমেছেন, ইস্ট বেঙ্গলের সমর্থকরা তারা রাস্তায় নেমেছেন। দেখা গেল যে যুবভারতী ক্রীড়াঙ্গনে যেদিন ম্যাচ বাতিল, সেই দিনও প্রচুর সমর্থক তারা চলে এসেছেন। তারা চলে এসেছেন রাস্তায় যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে। এই প্রথম বোধহয় দেখা গেল যে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকরা একে অপরের দিকে স্লোগান ছুড়ে দিচ্ছেন না, বরং একে অন্যের দেওয়া স্লোগান লুকে নিচ্ছেন। বলছেন বাঙাল ঘটি ভাই ভাই, আর্জি করের বিচার চাই। যে পথ বেছে নিয়েছিল সেদিন যুবভারতী, যে পথ সেদিন বেছে নিয়েছিলেন মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকরা, ঠিক একই রকমভাবে দেখা গেল আর্জেন্টিনার সাপোর্টাররা তারাও সেই পথ বেছে নিলেন। তারা বললেন ফকল্যান্ডের কথা,
তারা ফকল্যান্ডের ব্যানার পোস্টার ফকল্যান্ড আর্জেন্টিনার এই কথা লিখে নিয়ে ঘুরে বেড়ালেন এবং মানুষের মনে ফকল্যান্ড কথাটা চলে এলো। বিশ্বকাপ ফাইনালে এমন দুটো দেশ খেলছে যে দুটো দেশের মানুষের মাতৃভাষা একই। আর্জেন্টিনার রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা স্প্যানিশ। এর একটা কারণও আছে। আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে স্পেনের উপনিবেশ হিসেবে ছিল। বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং আর্জেন্টিনা নিয়ে তারা একটা উপনিবেশ তৈরি করেন এবং এই যে উপনিবেশ তারা তৈরি করেন, এই উপনিবেশটার নাম দেন তারা ভাইস রয়্যালিটি অফ দ্য রিও দে লা প্লাতা, স্প্যানিশ উপনিবেশ, যেটা 1776 সালে তৈরি হয়েছিল। আর এই উপনিবেশের রাজধানী ছিল বুয়েন্স আয়ার্স, যে বুয়েন্স আয়ার্স এখনো পর্যন্ত আর্জেন্টিনার রাজধানী। সেদিক থেকে দেখতে গেলে স্পেন আর আর্জেন্টিনা দুই দেশেরই মাতৃভাষা স্প্যানিশ, কিন্তু লড়াইটা অন্য জায়গায়। লড়াইটা হলো স্পেন আর আর্জেন্টিনা দুই দেশের মধ্যে এই মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক মোটেও ভালো নয়। কূটনৈতিক সম্পর্ক এতটাই খারাপ যে এক দেশ আরেক দেশ থেকে তাদের রাষ্ট্রদূতকে তুলেও নেয় এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক যাবতীয় সম্পর্ক বন্ধ, বাণিজ্যিক চুক্তি সব কিছু বন্ধ। কেন? এক দেশে বামপন্থী সরকার, একদিকে ডানপন্থী সরকার, তাদের মতের মিল হচ্ছে না এবং তারা একে অপরের বিরুদ্ধে কটু কথা বলে যাচ্ছে আর দুই দেশের সম্পর্ক খারাপ হতে যাচ্ছে। দুই দেশের খারাপ কূটনৈতিক সম্পর্কের মধ্যে এই দুই দেশ ফাইনালে খেলতে নামছে। সুতরাং সেক্ষেত্রে যদি আমরা গ্যালারিতে এমন কোনো টিফো দেখি যে টিফো রাজনীতির কথা বলে, যে টিফো কূটনীতির কথা বলে, যে টিফো আর্জেন্টিনার সাপোর্টাররা হয়তো যে স্লোগানের মাধ্যমে বা যে টিফোর মাধ্যমে তারা হয়তো স্প্যানিশ সাপোর্টারদের বিঁধবেন, তা অরাজনৈতিক হয়তো হবে না। বিশ্ব ফুটবল, বিশ্ব রাজনীতি একাকার হয়ে যাচ্ছে। অন্তত যদি আমরা সেমিফাইনালের ম্যাচ দেখি তখনও দেখেছি, আবার আমরা যখন ফাইনাল দেখব হয়তো তখনও দেখব যে দুই দেশের খারাপ সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক খারাপ, সেই প্রভাব হয়তো গ্যালারিতেও পড়বে। গ্যালারির যে পোস্টার বা গ্যালারিতে যে স্লোগান উঠবে সেই স্লোগানেও হয়তো আমরা দেখতে পাবো রাজনীতির কথা।